আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডিবি অনার্স প্রথম বর্ষে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বিষয়ে প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইন্ট্রোডাকশন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে কিছু জিনিস আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে, আজকে বাকি অংশটাকে আলোচনা করব। আজকে আলোচনা শেষে প্রিয় শিক্ষার্থীগুলো তোমরা যে বিষয়গুলো জানতে পারবে: scope of management in various areas of work, who is manager, basic levels of management, functions of management, difference between administration and management. আমরা প্রথমে আসি scope of management in various areas of work, অর্থাৎ বিভিন্ন কর্মক্ষেত্রে ম্যানেজমেন্টের গ্রহণযোগ্যতা বা ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা কতটুকু। আমরা গত ক্লাসে বলেছিলাম ম্যানেজমেন্ট সার্বজনীন। ম্যানেজমেন্ট শুধু যে ম্যানেজমেন্টের স্টুডেন্ট করবে বা এটা বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট করবে সেটা কিন্তু না। ম্যানেজমেন্ট এখন একটা প্রফেশন হয়ে গেছে। এখন ম্যানেজমেন্ট শুধু ম্যানেজমেন্টের মধ্যে সীমাবদ্ধ না, এটা অন্যান্য ফিল্ড যেমন ধরো তোমার অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, হিস্ট্রি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, বিভিন্ন জায়গায় মার্কেটিং, প্রোডাকশন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, বিভিন্ন জায়গায় এই ম্যানেজমেন্টটা এখন প্রচলিত এবং ম্যানেজমেন্ট সব জায়গাতেই ব্যবহার হচ্ছে। কাজেই ম্যানেজমেন্টের স্কোপটা অনেক বড়। প্রথমে আমরা আসি যে প্রোডাকশন এন্ড অপারেশন ম্যানেজমেন্ট। আমরা যদি প্রোডাকশন এবং অপারেশনের ক্ষেত্রে দেখি যে আমরা কোনো কিছু যদি আমরা প্রডিউস করতে যাই, প্রডিউস করার জন্য কিন্তু আগে থেকে কি দরকার, আমার প্ল্যান করা দরকার। সেই প্ল্যান মাফিক কিন্তু আমাদের র মেটেরিয়ালস ক্রয় করা, সেটাকে প্রসেস করা, প্রসেস করে এটাকে ফিনিশ গুডসে রূপান্তর করা, এই কাজগুলো কিন্তু প্ল্যানিং, অর্গানাইজিং, কোঅর্ডিনেটিং, লিডিং এন্ড কন্ট্রোলিং এর মাধ্যমেই কিন্তু সম্ভব হয়। কাজেই অপারেশনস এর ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রে ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, একজন ফিনান্সিয়াল ম্যানেজার তাকে কি করতে হয়, তাকে সোর্স সোর্স অফ ফান্ড তাদেরকে খুঁজে বের করতে হয়। কোন সোর্স থেকে অর্থায়ন করলে সেখানে লাভজনক হবে, কম কষ্ট হবে, সেটা খুঁজতে হয়। এবং সেটা কোন ক্ষেত্রে ইনভেস্ট করবে, কতটুকু ইনভেস্ট করবে, এবং সেটাতে কিভাবে অপটিমাম রেজাল্ট আসবে, সেই বিষয়গুলো কিন্তু একজন ফিনান্সিয়াল ম্যানেজারকে চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন করবে। এই কাজগুলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট আমরা জানি কি করে, ম্যানেজমেন্ট ডিসিশন মেক করার জন্য প্ল্যান করে, অর্গানাইজ করে, কোঅর্ডিনেট করে, লিড করে এবং প্ল্যান করে। একজন ফিনান্সিয়াল ম্যানেজার কিন্তু তার বিভিন্ন ইকোনমিক ফোরকাস্টিং এ, কস্ট অ্যাকাউন্টিং, বাজেটিং, ফিনান্সিয়াল স্ট্যাটিস্টিক্স করার ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট। পার্সোনাল ম্যানেজমেন্ট আর এইচআর ম্যানেজমেন্ট অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ পার্সোনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্টের ভূমিকা। আমরা পার্সোনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি দেখি যে আমাদের একটা অর্গানাইজেশনের কতজন লোক লাগবে, সেই লোক কোথা থেকে সংগ্রহ করবো, এগুলো এদেরকে কিভাবে আমরা সিলেকশন করব, কিভাবে এদেরকে ট্রেন আপ করবো, কিভাবে এদের বিভিন্ন ধরনের রেগুলেশন প্র্যাকটিস করা হবে, কিভাবে প্রতিষ্ঠান তাদেরকে ধরে রাখার ব্যবস্থা করা হবে, কিভাবে তাদের পদোন্নতির ব্যবস্থা করা হবে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আহ আগে থেকে চিন্তা ভাবনা করে তারপরে করতে হবে। তো এটা কি, এটা ম্যানেজমেন্টের কাজে কাজে পার্সোনাল ম্যানেজমেন্ট এখানে কি দরকার, ম্যানেজমেন্ট দরকার। মার্কেটিং ম্যানেজমেন্ট, যে মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে এটা যে রাইট টাইম, রাইট প্রাইস, রাইট কোয়ান্টিটি, রাইট প্লেস এবং রাইট প্রোডাক্ট প্রডিউস করে এটা কি করা,
তোমার রাইট পার্সনের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ জনগণের কাছে বা ভোক্তার কাছে তাদের চাহিদা মোতাবেক তাদের কাছে কোয়ান্টিটি বা প্রোডাক্টটা পৌঁছে দেয়াই হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ। এই মার্কেটিং ম্যানেজমেন্ট যখন কি করে, যখন প্রোডাক্ট প্রডিউস করে, তখন তাকে কিন্তু চিন্তা করতে হয় তাকে কিভাবে রাইট প্রোডাক্ট প্রডিউস করা যায়, কিভাবে আমি এটাকে রাইট প্লেসে আমি এটাকে নিতে পারি, কিভাবে আমি রাইট কোয়ান্টিটি, অর্থাৎ আমি এমন পরিমাণে পণ্য আমি উৎপাদন করবো না যাতে বেশি হয়ে যায়, আবার কম উৎপাদন করবো না যাতে আমার কি ভোক্তা চাহিদা আমি মেটাতে না পারি। আবার প্রাইসের ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টকে চিন্তা করতে হয় যে আসলে আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম সেটা প্রাইসটা কেমন হবে, এটা কি বেশি হবে না কম হবে, আমার কাস্টমার কারা, এগুলো চিন্তা করে কিন্তু কি করতে হয়, রাইট প্রাইস নির্ধারণ করতে হয় এবং একটা রাইট টাইমে, অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এটা ডিউটি কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার কাজ। এই কাজগুলো করতে যেয়ে কিন্তু কি করতে হয়, একজন মার্কেটিং ম্যানেজারকে তাকে প্ল্যান করতে হয়, এগুলো কাজগুলো অর্গানাইজ করতে হয়, কোঅর্ডিনেট করতে হয়, লিড করতে হয়। কাজেই মার্কেটিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি ম্যানেজমেন্টের মার্কেটিং ম্যানেজারের কাছে ম্যানেজমেন্টের গুরুত্ব অপরিসীম। মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, মেইনটেনেন্স বলতে যে একটি অর্গানাইজেশনের যে সকল এন্ট্রি এলিমেন্ট আছে, যে কম্পোনেন্ট গুলো আছে, যেগুলো সাহায্যে শ্রম কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে, সেগুলোকে টেক কেয়ার করা, সেগুলো রিপেয়ার করা, সেগুলো প্রবলেম হলে সেগুলো দেখা। তো এই যে এই কাজগুলো, এগুলো কিন্তু তোমার ম্যানেজমেন্টের কাজে হতো। ম্যানেজমেন্ট আগে কি করতে হয়, আগে চিন্তা ভাবনা করতে হয় যে কোন কাজটা কোথায় কিভাবে করা হচ্ছে, কোথায় কি প্রবলেম আছে, প্রবলেম হলে কিভাবে তার সমাধান করা যাবে, এটা ম্যানেজমেন্ট কি করতে হবে। কাজেই মেইনটেনেন্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্টের উপস্থিতির অর্থ নিয়ে। এবার আমরা দেখি ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এন্ড পারচেসিং ম্যানেজমেন্ট। তো আমরা জানি যে উৎপাদনের কতগুলো উপাদান রয়েছে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট। তারপর একটা হচ্ছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট হাইলি ইম্পর্টেন্ট, যে আমি যে প্রোডাক্টটা উৎপাদন করবো সেই প্রোডাক্টটা কেমন হবে সেটা কিন্তু তার ম্যাটেরিয়ালস এর উপর নির্ভর করবে। আমি যদি ভালো কোনো ম্যাটেরিয়ালস না দিই তাহলে কিন্তু প্রোডাকশনটা ভালো হবে। অর্থাৎ তুমি যে রুটি বানাবা কিন্তু তুমি ময়দা কিনছো পচা ময়দা, তাহলে কি তুমি রুটি ভালো রুটি খেতে পারবে? অবশ্যই না। অর্থাৎ তোমাকে কি করতে হবে, তুমি যদি ভালো রুটি খেতে হয় ভালো ময়দা ময়দা তোমাকে কিনতে হবে। ঠিক তেমনি ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যাটেরিয়াল করে একটি প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আমরা যদি ম্যাটেরিয়ালটা বেশি মানে সঠিক ম্যাটেরিয়ালস দরকার, তোমার ভালো ম্যাটেরিয়ালস কি তাহলে প্রোডাক্টটা ভালো হবে। আবার ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা জিনিস যে আমি বেশি করে ম্যাটেরিয়াল কিনবো বা ম্যাটেরিয়ালস নাকি আমি কম করে কিনবো। এখন বেশি হলে অনেক সময় দেখা যাবে যে স্টোরে রাখতে হবে, প্রোডাকশন বেড়ে যাবে। আবার যদি কম হয়ে যায় তাহলে দেখা যাবে যে প্রোডাকশন বন্ধ থাকবে। কাজেই এক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টের দরকার আছে। কারণ রাইট ম্যানেজমেন্ট হলে কি হবে, এটা সঠিকভাবে সঠিক পরিমাণে র মেটেরিয়ালস কেনা হবে এবং এটা প্রোডাকশন কাজে ব্যবহার করা হবে। ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, আমরা যদি বলি যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে আবার ম্যানেজমেন্টের দরকার। দেখো ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয়, যে এই যে র মেটেরিয়াল বলো বা ফিনিশ বলো, এগুলো উৎপাদন করে কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমেই কিন্তু আমাদেরকে কার কাছে পৌঁছতে হবে, ভোক্তার কাছে পৌঁছতে হয়। এখন কথা হচ্ছে যে এই ট্রান্সপোর্টে আমি কখন কোন ওয়েটা ব্যবহার করব, আমি কখন রেলওয়ে ব্যবহার করব, কখন রোড ট্রান্সপোর্ট ব্যবহার করব, কখন আমি এয়ার ট্রান্সপোর্ট ব্যবহার করব, এটা ডিপেন্ড করে কিসের সিচুয়েশনের উপর। সিচুয়েশনাল ম্যানেজমেন্ট এখানে কাজ করে যে আমি কখন কোন অবস্থায় কোন ধরনের ট্রান্সপোর্ট ব্যবহার করবো। কাজে এক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট দরকার। সিস্টেম ম্যানেজমেন্ট, অর্থাৎ একটা সিস্টেমকে অপারেট করতে গেলে তাহলে যে কাজগুলো করতে হয়, যে তোমার মডিউলার decomposition of project, delegate duties, track status periodically, communicate with the clients, integrate module। অর্থাৎ তোমার একটা প্রোডাক্ট উৎপাদন করে এটা
উৎপাদন করার ক্ষেত্রে তোমার রেসপন্সিবিলিটি থাকে, সেই ক্ষেত্রে যে ডিউটি গুলো আছে কিভাবে অন্যকে ডেলিগেট করা যায়, কিভাবে আমরা এই আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেটিভ মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছাতে পারি। এই যে এই সিস্টেম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমার ম্যানেজমেন্টের দরকার। রুরাল ম্যানেজমেন্ট, রুরাল ম্যানেজমেন্ট ইজ, আমরা যদি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের কথা বলি, ফরেস্ট প্রোডাক্ট ম্যানেজমেন্টের কথা বলি, ক্রপ ম্যানেজমেন্টের কথা বলি, ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা বলি, অর্থাৎ একটা একজন চিন্তা করা যায় যে কৃষক, তার কাজের মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট, অর্থাৎ একজন কৃষক কখন আহ, চারা রোপণ করবে, কখন সেই চারা তুলে তারপর আবার আহ, সেটাকে সরি কখন বীজ বপন করবে, কখন সেটা চারা তুলে আবার চারা রোপণ করবে, কখন সার দিবে, কখন সার দিলে তোমার একটা ভালো হবে, কখন কীটনাশক দিতে হবে, কখন সেটা কাটতে হবে, এইসব কিছু কিন্তু তোমার একটা ম্যানেজমেন্টের বিষয়। কাজেই একজন কৃষককেও কিন্তু তাকে কি করতে হবে, তাকে ম্যানেজমেন্ট জানতে হবে। সে যদি ম্যানেজমেন্ট না জানে, অর্থাৎ কখন বীজ তৈরি করতে হবে, কখন বীজ বপন করতে হবে, কি ধরনের বীজ বপন করতে হবে, কখন সেটা তুলতে হবে, কখন সেটা রোপণ করতে হবে, এই বিষয়গুলো যদি একজন কৃষকের না জানা থাকে তাহলে কিন্তু সে করতে পারবে না, সে ভালো প্রোডাক্ট প্রডিউস করতে পারবে না। কাজেই আহ একবারে গ্রাম্য পরিবেশে কি দরকার আছে, তোমার ম্যানেজমেন্টের দরকার আছে। অফিস ম্যানেজমেন্ট, একটা অফিসকে সুন্দরভাবে সাজানোর জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য এখানে ডেফিনেটলি অফিস ম্যানেজমেন্টের প্ল্যান দরকার। কোন মানে সেকশনটা কোন জায়গায় থাকবে, মানে সাবসেকশন গুলো কিভাবে ম্যানেজ করা হবে, তো এই সব কিছুই কিন্তু ম্যানেজমেন্টের বিষয়। কাজেই অফিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট রয়েছে। এবার আমরা দেখব যে ম্যানেজার কারা। যে ম্যানেজার হচ্ছে ওই সকল লোকজন যে যারা একটা অর্গানাইজেশনের রিসোর্সকে প্রপার ইউটিলাইজ করে একটা অর্গানাইজেশনের লক্ষ্য অর্জনে ব্রত থাকে, তারাই হচ্ছে ম্যানেজার। অর্থাৎ ম্যানেজার একটা অর্গানাইজেশনের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য অর্গানাইজেশনের যে রিসোর্স আছে সেই রিসোর্সগুলোকে প্রপার ইউটিলাইজেশন করার দায়িত্ব নিয়ে যেতে থাকে। তাহলে যে ব্যক্তি অর্গানাইজেশনের উদ্দেশ্য অর্জনের জন্য অর্গানাইজেশনের রিসোর্সগুলোকে প্রপারলি ইউটিলাইজ করার দায়িত্বে নিয়োজিত থাকে, তিনি হচ্ছে কি ম্যানেজার। তো এই ম্যানেজার কে তার কাজ করার জন্য তাকে কতগুলো চারটা মেইন অ্যাক্টিভিটিস কিন্তু ফলো করতে হবে। তাকে প্ল্যান করতে হয়, অর্গানাইজ করতে হয়, লিড করতে হয়, কন্ট্রোল করতে হয়। যে কোনো ধরনের কাজ করার জন্য একজন ম্যানেজারকে এই চারটি কাজ করার জন্য তাকে রেসপন্সিবল থাকতে হবে। তো আমরা এবার দেখব যে টাইপস অফ ম্যানেজার। এই ম্যানেজার কয় ধরনের হতে পারে। ম্যানেজার তিন ধরনের ম্যানেজার থাকে: টপ লেভেল ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট, আর হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজার। টপ ম্যানেজার, মিডল ম্যানেজার, আর হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজার। আমরা এটাকে যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা এভাবে দেখব যে টপ ম্যানেজার সবার উপরে থাকে এরা, তারপর মিডল লেভেল ম্যানেজার থাকে, তারপর ফার্স্ট লাইন ম্যানেজার থাকে, আর এর নিচে কিন্তু কারা থাকে, ওয়ার্কার থাকে, এখানে কিন্তু ম্যানেজার থাকে। তো আমরা এবার দেখি টপ লেভেল ম্যানেজার কারা বা তাদের রেসপন্সিবিলিটি। যে আমরা দেখলাম যে একটা অর্গানাইজেশনের হায়ারার্কিতে টপ লেভেল ম্যানেজার সবার উপরে অবস্থান করে, আর এরা একটা অর্গানাইজেশনের যাবতীয় কাজ পরিচালনা, তারপরে নির্দেশনা এবং নিয়ন্ত্রণের কাজ কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্ট থাকে। টপ লেভেল ম্যানেজমেন্টরা কি করে, তারা একটা অর্গানাইজেশনের বিভিন্ন পলিসি মেক করে, বিভিন্ন পলিসি মেক করে, ভিশন মিশন এগুলো কি করে, এগুলো সেট করে, সেট করে তারপরে কি করে, এগুলো মিড লেভেল ম্যানেজার এবং লাইন ম্যানেজারের মাধ্যমে এগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করে। এবং অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক অ্যাকশন, এই কাজগুলো কিন্তু তাকে করতে হয়,
এই প্রবলেম ম্যানেজমেন্ট করতে হবে। প্রবলেম ম্যানেজমেন্ট একটা কাজ করে, সেটা হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডার্স সাথে সুসম্পর্ক বজায় রাখে। স্টেক হোল্ডার্স বলতে কারা হতে পারে, যেমন স্টক হোল্ডার যারা, শেয়ার হোল্ডার যারা তারা, হ্যাঁ, বিভিন্ন ইউনিয়ন লিডার যারা তারা, গভর্নমেন্ট এজেন্সির সাথে জড়িত যারা আছে তারা, হ্যাঁ, এদের সবার সাথে একটা গুড রিলেশন মেনটেন করে। এবার আমরা দেখবো যে মিড লেভেল ম্যানেজার কারা বা তাদের রেসপন্সিবিলিটি কারা। মিড লেভেল ম্যানেজার আসলে বেসিক্যালি কোঅর্ডিনেট করে, আহ, তারা ফার্স্ট লাইন ম্যানেজার যারা তাদের কাজের সাথে কোঅর্ডিনেট করে, এবং তারা একটা মিডল ম্যান হিসেবে, মিডিয়া হিসেবে কাজ করে। তারা পুরাতন প্রবলেম ম্যানেজমেন্টের যে সিদ্ধান্তগুলো সেগুলো লাইন ম্যানেজার, ফার্স্ট লাইন ম্যানেজারের মাধ্যমে কি করে, এক্সিকিউট করে থাকে। অর্থাৎ এরা প্রবলেম ম্যানেজমেন্ট যে পলিসি মেক করে, যে ভিশন নির্ধারণ করে, তার আলোকে কিন্তু এরা কি করে, বিভিন্ন ধরনের অবজেক্ট বা গোল সেট করে সেটা ফার্স্ট লেভেল ম্যানেজারের মাধ্যমে সেটা এক্সিকিউট করার চেষ্টা করে। আর এরা কি করে, এরা এস্টাবলিশ করে বিভিন্ন টার্গেট সেট আপ করে, যে প্রোডাক্ট গুডস সার্ভিসেস কিভাবে এগুলোকে কোথায় ডেলিভার করা যাবে, কিভাবে কিভাবে সেল বাড়ানো যাবে, সেই বিষয়টা কিন্তু মিড লেভেল ম্যানেজমেন্ট করে থাকে। এছাড়াও মিড লেভেল ম্যানেজমেন্ট কি করে, বিভিন্ন ধরনের কমিউনিকেশন কাজগুলো করে থাকে, যেমন সফটওয়্যার ম্যানেজমেন্টের সাথে ফার্স্ট টাইম ম্যানেজারের নেগোসিয়েশন করে, এবং এরা বিভিন্ন ধরনের টিম ওয়ার্কের সাথে জড়িত থাকে, এবং সফটওয়্যার ম্যানেজমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের মতামত তারা কি করে, সাহায্য করে। এবার আমরা দেখি ফার্স্ট লাইন ম্যানেজার, অর্থাৎ একবারে বটম লেভেলের হায়ারার্কি বটম লেভেলে যারা থাকে, হ্যাঁ, অর্থাৎ তারা হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজার। এরা ডিরেক্টলি কোনো প্রোডাক্ট গুডস সার্ভিসেস এটা প্রোডিউসের সাথে ডিরেক্টলি রেসপন্সিবল থাকে, অর্থাৎ তাদের তাদের ডিরেকশনে, তাদের মাধ্যমে কি হয়, আসলে প্রোডাক্টটা তৈরি হয়ে থাকে। তারা কি করে, ওয়ার্কারদের মাধ্যমে, সুপারভাইজারদের মাধ্যমে কাজগুলো সঠিকভাবে আদায় করে দেয়, এবং তারা কি করে, তারা টাইম টু টাইম তাদের তারা মিড লেভেল ম্যানেজমেন্টের সাথে তাদের কাজের তারা যে কি কাজ করছে সেগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করে। আর এরা সাধারণত খুব কম সময় সফটওয়্যার ম্যানেজমেন্টের সাথে নেগোসিয়েট করতে পারে, খুব স্বল্প সময়ের জন্য তারা সুযোগ পায় সফটওয়্যার ম্যানেজমেন্টের সাথে করতে। তারা সাধারণত মিড লেভেল ম্যানেজমেন্টের সাথে বেশি ব্যবহার। আর এরা এরা হয় টেকনিক্যাল এক্সপার্ট। এই ফার্স্ট লাইন ম্যানেজার যারা, প্রথম লেভেল ম্যানেজার যারা, তারা সাধারণত টেকনিক্যাল এক্সপার্ট হয়, তারা কাজে কর্মে দক্ষ হয়। তারাই কি করে, তারাই কর্তাদের মাধ্যমে কাজ আদায় করে নেয়, আদায় করে নেয়। এবং এরা অনেক সময় দেখা যায় যে তারাও প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন কমিউনিকেশন নেটওয়ার্কের ক্ষেত্রে তারা অনেক সময় সফটওয়্যার ম্যানেজমেন্টের সাথে মিটিং সাথে ওয়ার্কারদের কমিউনিকেশন মেনটেন করার চেষ্টা করে। এবার আমরা আসবো যে ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ফাংশনস অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্টের কাজ কি। তো এখানে বিভিন্ন ম্যানেজমেন্টের বিভিন্ন মনীষী বা বিষয়জ্ঞান তারা কি করেছে, তারা বিভিন্ন সময় ম্যানেজমেন্টের বিভিন্ন কাজের কথা বিভিন্নভাবে বর্ণনা করেছে। তো আমরা এরকম ম্যানেজমেন্ট বিষয়কদের কাজগুলোকে আমরা ডিফাইন করব। এখানে দেখো যে হেনরি ফেয়ল আমরা জানি কি, যে আধুনিক ব্যবস্থাপনার জন্য উনি বলেছেন যে ম্যানেজমেন্টের কাজ হচ্ছে পাঁচটা। উনি বলেছেন প্ল্যানিং, অর্গানাইজিং, কমান্ডিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং। এই কাজগুলো ম্যানেজার করে থাকে বা ম্যানেজমেন্ট করে থাকে। লুথার উনি বলেছেন যে প্রোটোস্কোপ এর মাধ্যমে উনি সাধারণত এই ব্যাখ্যা করেছেন যে উনি বলেছেন যে ম্যানেজমেন্ট কাজ হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং এন্ড রিপোর্টিং। এই কাজগুলো হচ্ছে ম্যানেজমেন্টের। আর ডেভিস উনি বলেছেন যে ম্যানেজমেন্টের কাজ হচ্ছে বেসিক্যালি তিনটা: প্ল্যানিং, অর্গানাইজিং এন্ড কন্ট্রোলিং। আর ইএফএল রিস উনি বলেছেন যে ম্যানেজমেন্টের কাজ হচ্ছে
পাঁচটা: প্ল্যানিং, অর্গানাইজিং, মোটিভেটিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং। এবং আইরিস স্পোন্স উনি বলেছেন যে ম্যানেজমেন্টের কাজ হচ্ছে পাঁচটা: কি? প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, লিডিং এন্ড কোঅর্ডিনেটিং। আমরা যদি এই যেগুলো পর্যালোচনা করি, যে বিভিন্ন মনীষীদের তাদের ম্যানেজমেন্টের ফাংশন সম্পর্কে তারা যে করেছে, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? একটা চক আকারে আমরা প্রকাশ করতে পারি যে আসলে প্রকৃতপক্ষে ম্যানেজমেন্টের কাজটা কেমন। ম্যানেজমেন্টের কাজগুলোকে আমরা এভাবে দেখাতে পারি: প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং এন্ড কন্ট্রোলিং। আমরা অর্থাৎ প্রথমে কি করতে হবে? পরিকল্পনা করতে হবে, তারপরে অর্গানাইজ করতে হবে, সংগঠিত করতে হবে, স্টাফিং কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে, দেন নির্দেশনা থাকবে, তারপর নির্দেশনা ভিত্তিতে কি করবে? কন্ট্রোলিং করবে, অর্থাৎ নিয়ন্ত্রণ কার্যাবলী সম্পাদিত হবে। এখানে লিডিং আসলে যে একটি কাজটা লিডারই করে থাকে, কাজেই এখানে লিডিংটা দেখা। প্রথমে আসি প্ল্যানিং। প্ল্যানিং বলতে আমরা আসলে প্ল্যান থেকে প্ল্যানিং সম্পর্কে, প্ল্যান হচ্ছে পরিকল্পনা। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে প্ল্যানিং হচ্ছে টেকনিক অফ প্ল্যান, কিভাবে আমরা পরিকল্পনা করতে পারি সেটা। তো প্ল্যান হচ্ছে যে ভবিষ্যৎ সম্পর্কে পূর্ব থেকে পূর্বানুমান করা, অর্থাৎ কখন, কোথায়, কিভাবে, কার দ্বারা কোন কাজটি সম্পাদিত হবে, হ্যাঁ, কিভাবে কাজটি সম্পাদিত হবে, এই বিষয়গুলো সম্পর্কে পূর্ব থেকে যে ধারণা, সেটা হচ্ছে প্ল্যানিং। তো একজন ম্যানেজারকে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্ল্যানিং করতে হয়। আমরা আগে দেখেছিলাম যে একজন ব্যক্তি যখন একটু ভালো প্ল্যান করে তখন সেটা তার কাজের অর্ধেক সম্পূর্ণ হয়ে যায়। তো এখানে প্ল্যানটা হচ্ছে একটা অর্গানাইজেশনের লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি। যদি প্ল্যান ভালো হয় তাহলে কি হবে? তাহলে ডেফিনেটলি অর্গানাইজেশনের উদ্দেশ্য অর্জন সহজ হবে। এখানে আমরা একটু দেখি যে প্ল্যানের মধ্যে কতগুলো জিনিস একজন ম্যানেজারকে সেট আপ করতে হয়। ভিশন, ভিশন প্রথমে আমরা যদি আসি, ভিশন, মিশন, দেন গোলস, অবজেক্টিভস। এই কাজগুলো কিন্তু মোরলেস একই, শুধুমাত্র টাইম ফ্রেমে এটাকে বাঁধা হয়েছে যে ভিশন যেটা যেটা আমরা কল্পনা করি, কল্পিত বিষয়, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, সেটা হচ্ছে ভিশন। তো একজন ম্যানেজার কিন্তু তার মধ্যে ভিশন থাকতে হবে যে ইন দ্য লং রান সে কি করবে। আর মিশনটা হচ্ছে মিশনের যে শর্ট টার্ম, কিন্তু সেটা অ্যাচিভেবল। মিশনটা হচ্ছে অ্যাচিভেবল। আর মিশনটা কিন্তু অ্যাচিভ নাও করা যেতে পারে, মানুষের কল্পনায় অনেক কিছু থাকতে পারে যেটা অ্যাচিভেবল নাও হতে পারে, কিন্তু মিশনটা সেটা অ্যাচিভেবল, কিন্তু লং রান প্ল্যান। এটা স্ট্র্যাটেজি, গোলস, অবজেক্টিভস, এগুলো সবই হচ্ছে প্ল্যান, বাট এগুলো হচ্ছে কমন না। যেমন অবজেক্টিভ শর্ট টার্ম গোল, গোলস এটা অবজেক্টিভস এর চেয়ে একটু লং টার্ম, আর গোলস এর চেয়ে স্ট্র্যাটেজি আরেকটু লং টার্ম। তো এইভাবে আমরা প্ল্যানিং কে ভিশন, মিশন, স্ট্র্যাটেজি, গোলস এর অবজেক্টিভস আকারে প্রকাশ করতে পারি। অর্গানাইজিং, অর্গানাইজিং বলতে আমরা আসলে কি বুঝি? অর্গানাইজিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এই যে একটা প্রতিষ্ঠানের উৎপাদনের উপকরণ গুলো আছে, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলোকে কি করতে হয়? একত্রীকরণ করতে হয়, সমন্বয়ের সাথে করতে হয়। বা আমরা যদি বলি যে ম্যানেজমেন্টের 6M, যেটা ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। তো এই যে এগুলোকে কি করা? একত্রীকরণ, সমন্বয় সাধন করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের যে চেষ্টা করা, সেটাই হচ্ছে কি? সেটাই অর্গানাইজিং। তো এই অর্গানাইজেশনের মধ্যে, অর্গানাইজিং মধ্যে কি কাজ, কাজের ইনভলভমেন্ট আছে, আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাক্টিভিটি, কি কাজ করতে হবে, ক্লাসিফিকেশন অফ গ্রুপিং অ্যাক্টিভিটি, আর কাজগুলোকে গ্রুপ অনুযায়ী সাজাতে হবে সুন্দর করে। অ্যাসাইনমেন্ট অফ ডিউটিস, অর্থাৎ কি কি ডিউটিস তাদেরকে অ্যাসাইন করা হবে সেগুলো রেডি করা। ডেলিগেশন অফ অথরিটিজ এন্ড ক্রিয়েশন অফ রেসপন্সিবিলিটি, কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, কি ধরনের রেসপন্সিবিলিটি থাকবে তার, সেটা তাকে অ্যাসাইন করা। কোঅর্ডিনেটিং অথরিটিজ এন্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ অথরিটিজ এবং রেসপন্সিবিলিটির মধ্যে একটু সমন্বয় সাধন করা। এগুলো সবই কি অর্গানাইজিং এর মধ্যে। এবার আসি আমরা স্টাফিং। স্টাফিং মানে হচ্ছে কর্মসংস্থান। একটা প্রতিষ্ঠান
জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, নোট করে ফেলো। তোমার সঙ্গে একটু তো একটি প্রতিষ্ঠানের জন্য কর্মসংস্থান একটি ভাইটাল বিষয়। যে আমি যাকে নিয়োগ দিচ্ছি সে যদি কোয়ালিফাইড হয় তাহলে স্বাভাবিক কারণে তার দ্বারা আমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব। আর সে যদি কোয়ালিফাইড না হয় তাহলে কিন্তু তার দ্বারা আমার লক্ষ্য অর্জন করা সম্ভব। আর এক্ষেত্রে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমি আমার প্রতিষ্ঠানে কতজন লোক আমার দরকার সেটা কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি বেশি প্রয়োজনের তুলনায় বেশি লোকজন নিয়ে দিই তাহলে কষ্ট করা শুরু হয়ে যাবে। আবার প্রয়োজনের তুলনায় কম লোক যদি আমরা নিয়ে দিই তাহলে আবার দেখা যাবে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের কাজ ঠিক মতো হবে। কাজেই আমাদেরকে কি করতে হবে, অত্যন্ত সুনিয়োজিতভাবে আমাদের কর্মী সংগ্রহ করতে হবে, কর্মীদেরকে আবার নির্বাচন করতে হবে। অর্থাৎ ভালো কর্মী যারা ভালো কাজ জানে বোঝে ভালো কোয়ালিফাই তাদেরকে প্রতিষ্ঠানের কাজে আকৃষ্ট করতে হবে। তারপর তাদের মধ্যে থেকে মানুষ যারা ভালো রিক্রুট করতে হবে, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। দেন তাদেরকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে, তাদেরকে বিভিন্ন ধরনের রিওয়ার্ড, বিভিন্ন ধরনের রেমুনারেশন প্যাকেজ দিতে হবে, তাদেরকে বিভিন্ন সেফটি জব সেফটি ব্যবস্থা করতে হবে এবং কর্মসূচি করে না যায় তাদেরকে ধরে রাখতে হবে। এই কাজগুলো হচ্ছে আসলে স্টাফিং। এবার আমরা আসি ডিরেক্টিং। হ্যাঁ, ডিরেক্টিং এর হচ্ছে নির্দেশনা। যে একজন কর্মী কখন ভালোভাবে কাজ করে যখন তাকে ডিরেকশন দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয়। আমি যদি বলে দিই যে এটা এইভাবে এই কাজটা এইভাবে করতে হবে তাহলে কিন্তু সেই কাজটা ওইভাবে করার চেষ্টা করবো। আর যদি ডিরেকশন আমি না দিই তাহলে কি করবো, সেটা যেটা ভালো মনে করে সেটা করবো। কিন্তু কথা হচ্ছে যে আমি যদি কোনো কাজটা ইফেক্টিভলি এবং এফিসিয়েন্টলি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কর্মীদেরকে ভালোভাবে ডিরেক্ট করতে হবে। তাদের কাজে অনুপ্রেরণা জাগাতে উৎসাহিত করতে হবে। তারা যেন কাজে একঘেয়েমি না আসে, তারা যেন তার সাথে কাজ করে। এই জন্য তাদেরকে নির্দেশনা দিতে হবে। আমরা এর মধ্যে কি করবো, এর মধ্যে আমরা লিডিং এর কাজটাও করবো। অর্থাৎ কর্মীদেরকে প্রভাবিত করার মাধ্যমে নিজের কোয়ালিটি দিয়ে প্রভাবিত করে তারপর তাদের কাছে কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করবো। তাদেরকে মোটিভেট করতে হবে, বিভিন্ন রেমুনারেশন প্যাকেজ, বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে যাতে তারা কি করে, তারা নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করে। তাহলে সঠিক নির্দেশনা কি করতে পারে, আহ কর্মীদেরকে কর্মীদেরকে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনে ব্রত করতে পারে। এবার আসি আমরা কন্ট্রোলিং। কন্ট্রোলিং হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্টের সর্বশেষ কাজ। কন্ট্রোলিং বলতে আমরা পূর্বে যে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনা অনুযায়ী কাজটা হচ্ছে কিনা, যদি না হয় তাহলে কেন হচ্ছে না, কোথায় প্রবলেম আছে সেটা দেখা এবং তার কারেক্টিভ মেজার্স নেওয়া। যদি কারেক্টিভ মেজার্স না নিয়ে যায় তাহলে আবার নতুন করে কি করা, প্ল্যান করা। এই জন্য আমরা বলেছিলাম যে ম্যানেজমেন্ট হচ্ছে প্রসেস, একটা প্রসেস, এটা একটা সাইকেল। হ্যাঁ, অর্থাৎ যদি ম্যানেজমেন্টের কাজগুলো কিভাবে আসে, প্ল্যানিং, অর্গানাইজিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং, সরি ডিরেক্টিং এন্ড কন্ট্রোলিং। এই যে কন্ট্রোলিং এর কাজটা, যে এটা দেখা হয় যে কর্মীকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা সে ঠিকমতো করতে পারছে কিনা। যদি করতে না পারে তাহলে কেন পারে নাই, কিছুর জন্য পারে নাই, কিছু সমস্যা ছিল, এইগুলো দেখতে হবে। দেখে তার কারেক্টিভ মেজার্স নিতে হবে। আর যদি দেখা যায় যে না, এটা কারেক্টিভ মেজার্স নেওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আবার নতুন করে প্ল্যান করতে হবে। তো এই কন্ট্রোলিং একটা অর্গানাইজেশনের জন্য, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য হাইলি ইম্পর্টেন্ট। যদি কন্ট্রোলিং কাজটা ঠিক মতো হয় তাহলে ভুল ত্রুটির পরিমাণটা কি হবে, কম হবে। এখানে কন্ট্রোলিং এর কতগুলো স্টেপ আছে এগুলো আমরা ডিটেইলস পরবর্তীতে কন্ট্রোলিং চ্যাপ্টারে করব। তারপর আমরা এখানে একটু দেখি যে আমরা যদি কন্ট্রোল করতে চাই তাহলে কি করতে হবে। প্রথমে আমাদের স্ট্যান্ডার্ড পারফরম্যান্স আমাদেরকে নির্ণয় করতে হবে, আমরা কি পারফরম্যান্স, কি ধরনের পারফরম্যান্স আমরা আশা করি। দেন আমাদেরকে কি করতে হবে, মেজারমেন্ট অফ অ্যাকচুয়াল পারফরম্যান্স, অর্থাৎ আমরা যেটা আশা করেছিলাম, যে স্ট্যান্ডার্ড সেট করেছিলাম সেটা কতটুকু আমরা অ্যাচিভ করতে পেরেছি, কর্মী কতটুকু অ্যাচিভ করতে পেরেছি সেটা। কম্পারিজন অ্যাকচুয়াল এন্ড প্রিভিয়াস স্ট্যান্ডার্ড পারফরম্যান্স, অর্থাৎ আমরা যে স্ট্যান্ডার্ড ধরেছিলাম সেই স্ট্যান্ডার্ডের সাথে অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে হবে যে আসলে তাকে যে স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছিল সেই অনুযায়ী সে কতটুকু করতে পারলো, এটা আহ, দেখতে হবে। দেখে তারপরে কি করতে হবে, কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। অর্থাৎ যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কারণে
এই যে আমাদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করা সম্ভব না হয়, তাহলে একটা স্টেপ খুঁজে বের করা এবং সেটা কারেক্টলি দিয়ে আসতে। আমাদের আজকের লাস্ট টপিক হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট। তো আমরা ম্যানেজমেন্ট কি সেটা কিন্তু আমরা জানি যে ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং প্রসেস। আর ম্যানেজমেন্ট কি করে? ম্যানেজমেন্ট তারা কি করে? তারা তাদের অনেক ডিরেকশন অনুযায়ী তারা তাদের কাজটা সঠিকভাবে সম্পাদন করে এবং সঠিক ডিসিশন নেওয়ার চেষ্টা করে। অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা কি? অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের হাইরার্কিক্যাল যে বিষয় আছে সেটা পলিসি করা, প্ল্যান করা, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, বিভিন্ন স্ট্র্যাটেজি, ভিশন মিশন এগুলো ঠিক করা। তো এই কাজগুলো কি করে থাকে অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমরা বলতে পারি যে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে পলিসি মেক করা, আর ম্যানেজমেন্টের কাজ হচ্ছে সেই পলিসিটিকে এক্সিকিউট করা। অর্থাৎ ম্যানেজমেন্ট পলিসিটাকে এক্সিকিউট করে মাত্র, আর অ্যাডমিনিস্ট্রেশন কি করে? পলিসিটাকে ডেভেলপ করে, পলিসি তৈরি করে। আর অ্যাডমিনিস্ট্রেশন কখনো কোনো কাজ সরাসরি করে না, তারা কি করে গাইডলাইন তারা দিয়ে থাকে, ডিরেকশন দিয়ে থাকে। কিন্তু ম্যানেজমেন্ট কি করে? ম্যানেজমেন্ট সরাসরি সেই কাজটা করে। আর অ্যাডমিনিস্ট্রেশন সবসময় প্রথম দিকে থাকে এবং এরা কি করে? বিভিন্ন ম্যানেজমেন্ট বিভিন্ন গাইডলাইন দেয় কিভাবে তারা কাজটা সুন্দরভাবে সম্পাদন করবে। আর ম্যানেজমেন্টের পজিশন হচ্ছে সেকেন্ড লেভেলে, এবং এরা কি করে? এরা ক্যারি করে তাদের অর্ডার গুলো, তাদের গাইডলাইন গুলো। এই গাইডলাইন অনুযায়ী তারা কি করে? তারা বিভিন্ন প্ল্যান করে কাজগুলোকে এক্সিকিউট করে। এগুলোই ছিল অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য। তো আমার মনে হয় তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করব। তোমাদের কারো কোনো প্রবলেম আছে আমরা যে পর্যন্ত আলোচনা করলাম এর মধ্যে? আনমিউট করে কথা বলো। আনমিউট করো। অনেকে আছে দেখি এখন। আলামিন বলো তো। আলামিন। আসসালামু আলাইকুম স্যার। আলামিন বলো তো, যে এই যে আমি একটু আগে বললাম যে ম্যানেজমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশন এই দুইটা কি এক জিনিস? না প্রশাসন স্যার, প্রশাসন আর ব্যবস্থাপনা এক জিনিস না। তাহলে এদের মধ্যে বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্য স্যার, ম্যানেজমেন্টের কাজ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কি? অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে বুজুর্গিয়ান। তারা তারা কি করে? তারা ওই উপরে থেকে তারা বিভিন্ন ধরনের গাইডলাইন তৈরি করে, বিভিন্ন ধরনের প্ল্যান পলিসি করে। হ্যাঁ, আর ম্যানেজমেন্ট কি জি করতে স্যার, হয়? সেই পলিসি ক্যারি আউট করতে হয়, সেই পলিসিকে এক্সিকিউট করতে হয়। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের জি কাজ স্যার, হচ্ছে প্ল্যান তৈরি করা, আর ম্যানেজমেন্টের কাজ হচ্ছে প্ল্যানটাকে এক্সিকিউট করা। এটাই হচ্ছে মূল পার্থক্য। ঠিক আছে? আর আমরা যদি আহ ইয়াতে হায়ারার্কিতে চিন্তা করি, তাহলে ফার্স্ট লাইন আপে থাকবে অ্যাডমিনিস্ট্রেশন, তারপর সেকেন্ড লাইন আপে থাকবে ম্যানেজমেন্ট। জি স্যার। ওকে, আমরা এই যে কাজ ম্যানেজমেন্টের বিভিন্ন কাজগুলো, পাঁচটি কাজের কথা আলোচনা করলাম। লাবিব, লাবিব শুনতে পাচ্ছ? লাবিব শুনতে পাচ্ছ আমার কথা? শারমিন শিকদার কখন জয়েন করেছো? শারমিন শিকদার কখন জয়েন করেছো? কি তোমরা আনমিউট করে কথা বলতে পারো না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো মানে অনেকদিন পরে আসলাম, কিন্তু আসলে চুপচাপ বসে শব্দ 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 কি আসে?
তোমার এখান থেকে আনএসএ শব্দ আসছে। আচ্ছা, তুমি কি কখন কখন ইন করেছো ক্লাসে? শারমিন কখন ইন স্যার করেছে? 9:30টার পরে। আচ্ছা, এটা পরে, ওকে। আমরা ম্যানেজমেন্টের কাজগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে একটা কাজ বলেছিলাম কন্ট্রোলিং। হ্যাঁ, কন্ট্রোলিং এর মূল বিষয়টা কি, নিয়ন্ত্রণের মূল বিষয়টা কি বলতে পারবো? স্যার আমি বুঝতে পারি নাই, মানে বুঝতে পারো না? কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? নিয়ন্ত্রণ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে পরিকল্পনা অনুযায়ী, অর্থাৎ আমরা যে প্ল্যানটা করেছিলাম, যে পারফরমেন্স স্ট্যান্ডার্ডটা ধরেছিলাম, সেই অনুযায়ী কাজটা কর্মীরা করছে কিনা সেটা দেখা। এবং দেখে যদি এর মধ্যে ল্যাকিংস থাকে যে না, সে ঠিক মতো করতে পারে নাই, তাহলে কেন করতে পারে নাই সেটা খুঁজে বের করা। সেটা খুঁজে বের করে তারপরে কি করা, কারেক্টিভ মেজার্স নেওয়া, অর্থাৎ আহ, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। আর যদি সংশোধন করা না যায় তাহলে পুনরায় আবার কি করা, নতুন করে প্ল্যান করা। এটা হচ্ছে কন্ট্রোলিং এর কাজ। এখন বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। ওকে। মারুফ সরকার, তুমি মিউট করে দাও। শারমিন মিউট করে দাও। হ্যাঁ, মারুফ সরকার, মারুফ সরকার আনমিউট করো। মারুফ সরকার, আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ মারুফ? মারুফ আনমিউট করো। হ্যাঁ, মারুফ শুনতে পাচ্ছ আমাকে? অবশ্যই। তোমাকে আনমিউট করে দিলাম আমি। মারুফ, বোঝা যাচ্ছে রেসপন্স নাই। সোহেল রানা, সোহেল রানা আনমিউট করো। জি হ্যাঁ, স্যার, জি স্যার, এই যে ম্যানেজমেন্টের কাজগুলো বললাম, 5টা কাজের কথা বললাম। হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে জি স্যার। স্টাফিং, কর্মী সংস্থান। তো কর্মী সংস্থান বলতে কি বুঝি আমরা? যে কর্মী সংস্থান হলো পদ্ধতির মাধ্যমে ব্যবস্থাপনা তার অধীনস্থ কর্মীদের হচ্ছে নির্বাচন করেন, প্রশিক্ষণ দান এবং পদোন্নতির মাধ্যমে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কর্মী সংস্থানের আসলে মূল কাজ হচ্ছে যে প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ করার জন্য ম্যানেজার কি করে, যে তোমার যোগ্য প্রার্থীদেরকে প্রতিষ্ঠানে আবেদনে আকৃষ্ট করা, তাদের মধ্যে থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যারা যোগ্য তাদেরকে প্রতিষ্ঠানে নিয়োগদান করা, এবং নিয়োগদান করার পরে তাদেরকে পদোন্নতির মাধ্যমে তাদেরকে তাদেরকে ট্রেন আপ কাজে করা। উৎসাহিত করা। হ্যাঁ, তাদেরকে ট্রেন আপ করা, ট্রেন আপ করার পরে তাদেরকে মোটিভেট করা, তাদেরকে পদোন্নতির ব্যবস্থা করা, তাদেরকে প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো, জব সিকিউরিটি প্রদান করা, এইগুলো হচ্ছে কর্মী সংস্থান। জি স্যার। প্রতিষ্ঠানে যোগ্য কর্মীদেরকে সিলেকশনের মাধ্যমে তাদেরকে তোমার ট্রেন আপ করে তাদের কাছ থেকে সুন্দরভাবে কাজ আদায় করে নেওয়ার যে প্রক্রিয়া, সেটাই কর্মী সংস্থান। আচ্ছা, জি ওকে। স্যার। আমরা কারো কোনো সমস্যা আছে কিনা বলো? আমরা যে টপিক গুলো আলোচনা করলাম আজকে, যে কারো যদি কোথাও সমস্যা থাকে আমাকে বলো, আমি সেটা সলভ করব। কারো কোনো সমস্যা নাই? যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা শেষ করি। ঠিক আছে, আমি বুঝে নিলাম তোমাদের কারো কোনো সমস্যা নাই। তো আহ, সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই অনলাইন ক্লাস করার জন্য। আর এই করোনাকালীন সময় তোমরা সবাই ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।